শুক্রবার মানেই হলো বাচ্চাদের ঈদের দিন, কারণ সেদিন তাদের স্কুল বন্ধ থাকে। তো সব মিলিয়ে শুক্রবারের দিনটা আমাদের ভালোই কাটে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে আবার ঘুমিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠলে আমার 1 ঘন্টা ঝিমাতে ঝিমাতে পার হয়ে যায়। মানে এই সকালবেলা এত অলসতা লাগে, বিছানা ছেড়ে উঠতেই মন চায় না। তো শুয়ে থাকলে কি আর হবে, সংসারে কত টুকিটাকি কাজ থাকে। যেহেতু আজকে শুক্রবার, কাজটা একটু বেশিই থাকে। ছেলের কিছু ড্রেস ধুতে হবে, তারপর হলো বিছানাপত্র ধুতে হবে। আমি বিছানার চাদর ধুয়ে দিব, একটা উঠিয়ে অলরেডি সেটাকে ভিজতে দিয়েছি, আরেকটা বিছিয়ে রাখলাম। এখন ঘর দর পরিপাটি করে গুছিয়ে নিব। আর এই দিক দিয়ে আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম। সকালবেলা রান্না বাড়া কিছুই হয়নি, বাজে কিন্তু 9টা। তো আমি আর ছেলে হালকা পাতলা কিছু নাস্তা করে নিলাম, যাতে করে দুপুর পর্যন্ত থাকতে পারি। তো এখন ফ্রিজ থেকে দুপুরের রান্নার জন্য কিছু মাছ মাংস বের করে নিব। এদিক দিয়ে ছেলে পড়তে বসেছে, তারপর আর শেষ হয়ে গেলে গোসল করে তারপর হলো নামাজে যাবে, যেহেতু আজকে জুমার দিন। তো ছেলে যাতে করে নামাজে থেকে এসে খেতে পারে, সেই অনুযায়ী আমাকে তড়িঘড়ি করে রান্না করতে হবে। আজকে হলো চিতই পিঠা আর দেশি মোরগের মাংস রান্না করব, সাথে মাছও রান্না করব। এখানে আদা রসুন বাটাও আমি বের করে রেখেছি। আমি আদা রসুন বেটে তারপর হলো ফ্রোজেন করে রাখি, যাতে করে আমার অল টাইম বাটাবাটি করতে না হয়। তো যেখানে মাছ মাংস এগুলো ভিজতে থাকুক, আর আমি হলো এদিক দিয়ে কিছু কাপড় ধুয়েছি, এগুলো আমি ছাদে এখন শুকাতে দেব। ছাদে কাপড় শুকানোর একটি ভিডিও করেছি। কাপড়গুলো নেড়ে দেওয়ার পর মোবাইলটা হাতে নিয়ে দেখি আমি ভিডিও অনই করিনি, তার মানে আমার ভিডিওই হয়নি। যাই হোক, ঘর দুয়ার একটু ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমি রান্নাঘরে গেলে পরে আমার 2-3 ঘন্টা লেগে যাবে রান্নাঘরেই। এদিক ওদিকের কাজ এগুলো কিছুই করা হবে না, সেজন্য বাইরের কাজগুলো একদম কমপ্লিট করে তারপর হলো রান্নাঘরে চলে যাব। একটা সময় ছিল ঘর ঝাড়ু দেওয়া তো দূরের কথা, আমি প্লেটটাও ধুতে পারিনি। আর এখন আমি কত কাজ শিখে গেছি। এই কাজ করার জন্য কতজনের কত কথা শুনতে হয়েছে। আমি বাথরুমে গিয়ে কান্না করেছি, কতই না কষ্টের জীবন পার করেছি। আর এখন এক হাতে কত কিছু সামাল দিতে পারি। আল্লাহর দরবারে শুকরিয়া যে আমি এত কাজকর্ম আস্তে আস্তে শিখে গেছি। আগে আমাদের বাড়িতে 5-6টা গরু ছিল। গরুর ঘর দিতে গিয়ে কত যে গরুর দৌড়ানি খেয়েছি। গরুর গোবর ফেলতে গিয়ে গোয়াল ঘরে বসে বসে কান্না করেছি। কারোর সামনে কান্না করতে পারিনি, লুকিয়ে লুকিয়ে কান্না করতে হতো। তাহলে আপনারাই বলুন কতটা অসহায় প্রাণী ছিলাম আমি। আমার জীবনের শুরুর দিকের কিছু গল্প মনে পড়লে এখন শুধু হাসি পায়, যে আগে কী ছিলাম আর এখন কি হয়ে গেছি। আগে একটা কাজও পারতাম না, আর এখন ইনশাআল্লাহ অনেক কাজ পারি। একটা মেয়ের স্বামী যদি বউকে মূল্যায়ন না করে, স্বামীর মা বাবাও মূল্য দেয় না। কারণ শ্বশুর শাশুড়ি জানে যে ছেলেই বউকে মূল্য দেয় না, আমরা আর কতটা মূল্য দেব। সবাই অবহেলা করে। স্বামীর যে কোনো ব্যাপারে বউ যদি কোনো কথা বলে, স্বামী উত্তর দেয়, তুমি কি বুঝো, তুমি ছোট মানুষ, তোমার মাথায় এত বুদ্ধি নাই। যা করার আমি করব, যা দেখার আমি দেখব। তুমি খাইবা দাইবা কাজ করবা, এর বাইরে কোনো কথা নাই। আর শাশুড়ি বলে, এই সংসার আমার, আমি কষ্ট করে এই সংসার গড়েছি, এই সংসারের সমস্ত সিদ্ধান্ত আমি নেব। আর ভুলবশত সেই বউ যদি কোনো গ্লাস ভেঙে ফেলে বা শ্বশুরের কোনো শার্ট গরম পানিতে ভিজিয়ে কুচকিয়ে ফেলে, তাহলে তো কোনো কথাই নেই। সেদিন কথা দিয়েই বাড়ির বউকে পেট ভরিয়ে রাখবে। শ্বশুররা আরও কি বলে জানেন, এই বউয়ের মুরব্বি ভালো না, মুরব্বির শিক্ষা নাই, কিভাবে শ্বশুরের কাপড় ধুতে হয় সেটা শিখায় নাই। কিন্তু কাজ করার বেলায় তারাই আবার উল্টো কথা বলে। বউকে বলে, এই সংসার তো তোমারই, তুমি কাজ করবা না কে কাজ করবে? গরু দেখে কি ভয় পেলে হবে? এটা তো তোমারই, 2 দিন আগে পরে তোমার সংসার তোমার বুঝে নিতে হবে, কাজ শিখে নিতে হবে, পরবর্তীতে নইলে এই সংসার সামলাবে কিভাবে? আর শ্বশুর বাড়ির এত লোকের এত কথা শুনতে শুনতে আস্তে আস্তে কিন্তু স্বামীর প্রতি ভালোবাসা উঠে যায়। আর তখন স্বামী বলে, তুই আমার কথা শুনোস না কেন? যেখানে যাইতে বলি সেখানে যাস না কেন? আর যেখানে নিষেধ করি সেখানে যাস কেন? তুই এরকম করস কেন? তুই আমার কথা শুনোস না? তোর কি অনেক বুদ্ধি হয়ে গেছে, বেশি পাইকা গেছস? কত ধরনের কথা যে শুনতে হয়। এত কিছুর পরেও স্বামী এবং স্বামীর মা বাবা সেই বউর কাছ থেকে ভালো ব্যবহার আশা করে কিভাবে? আমি কিন্তু আমার কথা বলছি না, কিছু কিছু ফ্যামিলিতে কিছু কিছু বউদের সাথে এই রকম ব্যবহার করা হয়।
তো আলহামদুলিল্লাহ আমি তো আমার সংসার জীবন আমি অনেক সুখী, অনেক ভালো আছি। তো এই যে আজকে দেশি মোরগের মাংস রান্না করছি আর হলো চিতই পিঠা। ছেলে বাসায় আছে, সেই জন্য আজকে সারা দিন খাওয়া দাওয়া আর মা ছেলে মিলে ঘুমাবো, গল্প করব। তো অনেক আনন্দে আজকে দিনটা কাটবে। 12:30 বেজে গেছে, আজানও হয়ে গেছে। ছেলেকে বলছি সে যেন তাড়াতাড়ি করে গোসল করে নামাজে চলে যায়। তো আমারও রান্না বাড়া শেষ, আমিও গোসল টোসল করে নামাজ পড়ে তারপর মা ছেলে একসাথে খেতে বসবো। একটা সময় আমরা কোনো কিছুই খুব সহজে মেনে নিতে পারি না, আবার সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আস্তে আস্তে সব কিছুই মানিয়ে নিতে হয়। যাই হোক, রান্না বাড়া করতে কিন্তু আমার ভালোই লাগে। রান্না একটা আর্ট, এটা সবার দ্বারা হয় না, সবাই পারেও না। অনেকেই আছে সারা জীবন রান্না করতে করতে বুড়ি হয়ে যায়, তারপরও রান্না বাড়ায় খুব একটা পারদর্শী না। যে আমি আগে রান্না করতে পারতাম না, সে আমি এখন কত রান্না করি। আমার শ্বশুর বাড়িতে কোথা থেকে কোনো মেহমান আসলে 5 জন নাই 10 জন নাই, আমি একাই রান্না করি। আমার শাশুড়ি আমাকে রান্না করতে বলে, আমাকে পছন্দ করুক বা না করুক, আমার হাতের কাজ, আমার হাতের রান্না আমার শাশুড়ি ভীষণ পছন্দ করে। বিয়ের আগে কোনো কাজ শেখা হয়নি, বিয়ের পর শাশুড়ির কাছ থেকে এবং মায়ের কাছ থেকে টুকটাক করে কম বেশি সব কিছুই রান্না বাড়া সব ধরনের কাজকর্ম শেখা হয়ে গেছে। আসলে কাজের মধ্যে যদি কেউ কখনো ভুল ধরে সেটা দোষের কিছু না, হয়তো বা এখান থেকে আমাদের শেখার কিছু আছে। তো আমার কাজকর্মে আমার শাশুড়ি অনেক ভুল ধরতো বা আমার অনেক কাজ হতো না বা আমি অনেক কাজ পারতাম না, তো আমার শাশুড়ি বলতো। আমি একটু একটু করে এখন আলহামদুলিল্লাহ আমি একজন পাকা গৃহিণী হয়ে গেছি। তো কথা বলতে বলতে রান্না বাড়াও শেষ হয়ে গেল। ছেলে নামাজ পড়ে এসেছে, ছেলের প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তো আমি এক হাত দিয়ে ছেলেকে খাবার বেড়ে দিচ্ছি আর এক হাতে ভিডিও করছি। এদিক দিয়ে ছেলে বলছে তার বাবাও নাকি ফোন করেছে। তো আমি একা মানুষ, চতুর্দিকে সামলে চলতে হয়। তো এই যে ছেলেকে খাবার দিচ্ছি, আমারও ক্ষুধা লেগেছে, আমিও ভেবেছিলাম এখন আমিও খেতে বসবো, কিন্তু না, ছেলের বাবা ফোন করার কারণে আমার খাওয়া হয়। ছেলের বাবার সাথে কথা বলে ছেলের বাবাকে আগে শান্ত করে নিয়েছি। ছেলের বাবা জিজ্ঞেস করছিল আজকে আমি কি রান্না করেছি, তাই তাকে ভিডিও কলে দেখাচ্ছিলাম। তো সে বলল মেহমান আসবে নাকি। না, মেহমান আসবে না, আমরা মা ছেলেই খাবো। তো এই যে ছেলেকে খেতে দিলাম, এখন ছেলের বাবার সাথে কথা বলবো, আরও অনেক পরে আমার খাওয়া হবে। তো এই যে আমার হাজবেন্ড, সে অল টাইমই আমার সাথে ভিডিও কলে থাকে। আমি রান্না করি, ভিডিও কলে রেখে তারপর রান্না করি। সে যতক্ষণ ডিউটি করে ততক্ষণ, তাছাড়া অল টাইমই আমার সাথে ফোনে কথা বলে। তো এই দিকটা আমার খুবই ভালো লাগে যে আমার হাজবেন্ড প্রায় সময়ে আমাকে সময় দেয়। তো এই যে আজকে আমাদের রান্না বাড়া মা ছেলের খাবার। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রিজিকে যা রেখেছে তাই। আমি ছেলের খাবার দাবারের প্রতি অনেক কেয়ারফুল। তো এখন তো আমি খাওয়াচ্ছি, যখন কিনা ছেলে বিয়ে করাবো হয়তো বা ছেলের বউয়ের গাড়ে এই দায়িত্বটা পড়ে যাবে, জানি না ছেলের বউ কেমন হবে। তো এটা আল্লাহ পাকে জানে। তো আল্লাহ পাকের কাছে বলি আমার ছেলের বউটা যেন খুবই লক্ষ্মী এবং ভালো হয়, যাতে করে আমার ছেলের প্রতি মায়া করতে পারে, যাতে করে আমার ছেলের প্রতি যত্নশীল এবং আমার ছেলেকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতে পারে। এই রকম একটা দায়িত্বশীল একটা বউ আমি আল্লাহ পাকের কাছে চাই। তো বাদ বাকি আল্লাহ ভরসা, নিশ্চয়ই আল্লাহ পাক যা করবে সেটা ভালোই করবে। তো এই হচ্ছে আমাদের মা ছেলের আজকে সারা দিনের কাজকর্ম, খাবার দাবার। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলে যাতে ভালো একজন মানুষ হতে পারে, দিনদার এবং ইমানদার একজন ব্যক্তি হতে পারে, সব সময় যেন সঠিক পথে চলতে পারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।